এর যেটা আলোচনা হচ্ছিল পাল্প নিয়ে। তো এক্ষেত্রে পাল্প যে উৎপাদন তিনটা প্রক্রিয়া বললাম। তিনটা প্রক্রিয়ার পরে যেটা আছে দেখো, কর্ণফুলী পেপার মিল্পে ক্রাফট বা সালফেট পদ্ধতি ব্যবহার করা হয়। এর যে তিনটা পদ্ধতি, সালফেট বা ক্রাফট পদ্ধতি, সালফাইট পদ্ধতি, সোডা পাল্প পদ্ধতি, এর মধ্যে যে ক্রাফট বা সালফেট পদ্ধতি এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। আর এই কারণে এটার মূলনীতি লেখা আছে। এই মূলনীতি তোমরা কুকিং লিকারটা পড়বা, ব্লিচিং এজেন্টটা পড়বা। ব্লিচিং এজেন্ট হিসেবে কী কী ব্যবহৃত হয়, কুকিং লিকারের পার্সেন্টেজ সহ জানতে হবে। 27.1% সোডিয়াম সালফাইড, 58.6% সোডিয়াম হাইড্রক্সাইড, 14.3% সোডিয়াম কার্বনেট, এগুলো জানতে হবে। বিরঞ্জক পদার্থ হিসেবে ব্যবহৃত হয় তোমার ক্লোরিন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইডের সংকেতটা জানতে হবে। ওজোন গ্যাসও কিন্তু ব্যবহার হয় এই মোটামুটি। এরপরে সেলুলোজ পৃথকীকরণ যেটা আছে তোমার বাদামি বর্ণের যে পরিচিত, মানে নির্গত বাদামি বর্ণের যে পরিচিত, সেটাকে বলা হচ্ছে তোমার ফিল্টারে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক লিকার। মানে কুকিং শেষে তোমার দেখা যাচ্ছে যখন ছাঁকা হয় আর কি, সেলুলোজ ফাইবারটা পৃথক করে নেওয়া হয়, তো তলায় যে মানে ফিল্টারের যে পদার্থটা পড়ে রয়েছে, তরলটা পড়ে রয়েছে, ওটাকে আমরা বলি ব্ল্যাক লিকার। ব্ল্যাক লিকার কেমন বর্ণের? বাদামি বর্ণের। দিয়ে মনে রাখবে, ব্ল্যাক লিকার বাদামি বর্ণের। এই ব্ল্যাক লিকারে কী কী থাকে? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম সালফেট, অন্যান্য জৈব যৌগ, এগুলা। এরপরে পাল্পের যে বান্ডেল, সে বান্ডেলকে বলা হয় লেপ। হ্যাঁ, পাল্পের যে বান্ডেল এটাকে বলা হয় ল্যাপ, LAP, ল্যাপ বলা হয়। আর এই যে মানে প্রবাহ চিত্র আছে, এগুলো একাডেমিকের সময় রিটেনের জন্য লাগে। পাল্প থেকে কাগজ তৈরি। কাগজ তৈরির ক্ষেত্রে তিনটা ধাপ ফলো করা হয়: বিটিং, রিফাইনিং, কাগজ শিট তৈরি। তো বিটিংয়ের পদ্ধতির ক্ষেত্রে তোমার সাইজিং এজেন্ট রূপে কী ব্যবহৃত হয়? এমসিকিউ আসতে দেখা যায়। সাইজিং এজেন্ট রূপে তোমার রেজিন আর ফিটকিরি ব্যবহার করা হয়। সাইজিং এজেন্ট রূপে তোমার রেজিন আর ফিটকিরি ব্যবহার করা হয়। আর রিফাইনিংয়ের ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে এখানে বিরঞ্জক রূপে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড যোগ করতে হয়। জর্ডান রিফাইনার যে মেশিন আছে সেই মেশিনের মধ্যে টেলকের সংকেত আগেও পড়ে আসছে, এখানেও আছে 3MgO 4SiO2 × H2O। এগুলো কিন্তু মাথায় রাখা লাগবে সংকেতগুলো। এরপরে সামনে যদি আমরা আসি প্রক্রিয়াগুলো, এখন তোমাদের যদি MCQ পড়তে হচ্ছে, তো এই কারণে এত বেশি ডিপলি আমি যাচ্ছি না। আর এখানের যে প্রবাহ চিত্র, এগুলি একাডেমিকের সময় রিটেনে কাজে লাগে। এরপরে দেখা যাচ্ছে তোমার সিমেন্ট উৎপাদনের মূলনীতি। 4টা শ্রেণীর সিমেন্ট উৎপাদিত হয় মূলত। একটা হলো পোর্টল্যান্ড সিমেন্ট, তোমার পজুয়ালানা সিমেন্ট, ক্যালসিয়াম অ্যালুমিনেট সিমেন্ট, আর ক্ষয়রোধকারী সিমেন্ট। তো এই সিমেন্টগুলোর মধ্যে দেখা যাচ্ছে তোমার সিমেন্টের সংখ্যার মধ্যে বলছে দেখো যে বিভিন্ন সংযুক্তির ক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম সিলিকেটের মিহি চূর্ণের একটা মিশ্রণ, যা পানির উপস্থিতিতে জমাট বেঁধে শক্ত কঠিন পদার্থ জমাট বেঁধে যায়। আর ইংল্যান্ডের যে পোর্টল্যান্ড স্থান নামক একটা স্থানে পাওয়া যায় বলে এটার নামকরণ করা হয় পোর্টল্যান্ড সিমেন্ট। 4টা ধরনের সিমেন্ট বললাম, এর মধ্যে যেটা পোর্টল্যান্ডে পাওয়া গেছে সেটা পোর্টল্যান্ড সিমেন্ট। তো এই পোর্টল্যান্ড সিমেন্টের এখানে 2টা লাইন লেখা আছে দেখো, যে এই পোর্টল্যান্ড সিমেন্ট মানে গুঁড়া পানির উপস্থিতিতে জমাট বেঁধে কঠিনে পরিণত হয়, এই কারণে একে বলা হয় হাইড্রোলিক সিমেন্ট বলা হয়। তাহলে পোর্টল্যান্ড সিমেন্টের আরেকটা নাম পাইলাম কি? হাইড্রোলিক সিমেন্ট। এবং বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হলো এই পোর্টল্যান্ড সিমেন্ট। বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হলো পোর্টল্যান্ড সিমেন্ট। এই সংযুক্তিগুলো জানতে হবে, পড়ে ফেলবা। চুন 40 থেকে 70, সিলিকা 20 থেকে 40, এগুলো মনে না থাকলে সমস্যা নাই, অত বেশি প্যারা নেওয়ার দরকার নাই। আর সবচেয়ে বেশি আছে কোনটা, এটা মাথায় রাখলে হবে আপাতত। এরপরে ক্যালকেরিয়াস যেটা, সেটা হলো ক্যালসিয়াম ধাতু গঠিত পদার্থ, যেখানে চুন বা লাইম থাকবে। এটি চুনা পাথর থেকে পাওয়া যায়, ক্যালকেরিয়াস যেটা। আর আর্জেলিয়াস যেটা, এর আরেকটা নাম দেখো কাদামাটি বা জেলেসিয়াস যেটা। এই আর্জেলেসিয়াস তোমার পদার্থরূপে তোমার সিলিকা থাকবে, অ্যালুমিনিয়াম থাকবে, ম্যাগনেসিয়াম অক্সাইড, সাইনাকেলে, আয়রন অক্সাইড, এগুলো থাকবে। এরপরে তোমার এগুলোর পার্সেন্টেজ করে অনুপাত করা আছে ও করে সংযুক্তি দেওয়া আছে। সংযুক্তির মধ্যে এই যে পার্থক্য আছে জানতে হবে। আয়রন মুক্ত যে সিমেন্টটা থাকে সেটা সাদা হয়। আর তোমার দেখা যাচ্ছে চুন যদি কম থাকে তাড়াতাড়ি জমাট বেঁধে যায়। যদি দেখা যাচ্ছে চুনের পরিমাণ 1.9 থেকে 2.1% বেশি হয়, তখন সিমেন্টে ফাটল ধরে। সিলিকার অনুপাত যদি কম হয় তাহলে দেখা যাচ্ছে ধীরে ধীরে জমাট বাঁধে। তোমাকে একেবারে রাজমিস্ত্রি হয়ে যাইতে হবে, বুঝতে পারছো? এগুলো তোমার বাস্তব জীবনে তোমরা তো জানো, তো এই জিনিসগুলো মানে জানলে আর কি তোমার বাস্তব জীবনে কাজে লাগার মতো। অ্যালুমিনিয়াম শতকরা পরিমাণটা যদি বেশি হয় তাহলে সিমেন্টটা তাড়াতাড়ি জমাট বাঁধে। এই মোটামুটি এই কয়েকটা কথা কিন্তু জানতে হবে। আর পোর্টল্যান্ড সিমেন্টের যে মূল 4টা উপাদান আছে একবার রিডিং দিবা। এর মধ্যে সবচেয়ে প্রধান উপাদান কোনটা? ট্রাইক্যালসিয়াম সিলিকেট। ট্রাইক্যালসিয়াম সিলিকেটটা হলো প্রধান উপাদান।
এরপরে জিপসামের সংকেত আছে দেখো, জিপসামের ক্ষেত্রে দেখো শেষে আছে কি জিপসাম, শেষে সামলি দুইটা শব্দ, তাহলে 2 অণু পানি থাকবে, ক্যালসিয়াম সালফেট আর 2 অণু পানি, এবং এটা কিন্তু ক্যালসিয়াম সালফেট, কপার সালফেট না, কিন্তু এটা কিন্তু স্টুডেন্টরা ভুল করে, ক্যালসিয়াম সালফেট, জিপসাম ক্যালসিয়াম সালফেট। আর একটা কথা এখানে যেটা এরপরে একটা কথা তোমাদের এখানে লেখা আছে দেখো, এই যে 4টা পয়েন্ট লেখার পরে এখানে বলা আছে ক্লিংকারের সাথে যে তোমার অবশিষ্ট 2 থেকে 3% জিপসাম চূর্ণ তোমার মিশানো হয়। তাহলে ক্লিংকারের সাথে তোমার দেখা যাচ্ছে কতটুকু জিপসাম মেশানো লাগে, 2 থেকে 3%। আচ্ছা, এরপরে তোমার পোরল্যান্ড সিমেন্টের উৎপাদন পদ্ধতি আছে, জাস্ট এখানে 3টা স্তরটা রিডিং দিও। এরপরে সিক্ত পদ্ধতি, শুষ্ক পদ্ধতি। শুষ্ক পদ্ধতিতে জ্বালানি খরচটা বেশি পড়ে আর এখানে কম পড়ে। এই মোটামুটি এগুলো তেমন দরকার নাই, একাডেমিক হলে রিডিং দিলে চলে, এখান থেকে তেমন প্রশ্ন আসতে দেখি না এমসিকিউ। এরপরে সামনে যদি আসি আমরা, তোমার সিমেন্ট ক্লিংকার নিয়ে অনেক কিছু আছে। সিমেন্ট ক্লিংকারের এখানে যেগুলো আছে উপাদানগুলো একবার রিডিং দিও। এরপরে তোমার দেখা যাচ্ছে সামনে যদি আসি, তোমার সিমেন্টের জমাট বাঁধা মন্তর করে কে? জিপসাম। কিন্তু জিপসাম সিমেন্টের জমাট বাঁধা মন্তর করে জিপসামের কাজ, এটা কিন্তু মাঝে মাঝে খদাগেও চলে আসছে একাডেমিকের ক্ষেত্রে। আর কারণ কি? কারণ দেখা যাচ্ছে জিপসাম গুঁড়া মিশানোর কারণ, মানে দেখা যাচ্ছে তুমি যখন এই মানে সিমেন্টটাতে পানি দিবা, তখন কি হয়, সাথে সাথে সেই সিমেন্টটা জমাট বেঁধে যাবে। এখন জমাট বাঁধাটা যাতে সাথে সাথে না হয়ে যায়, সাথে সাথে জমাট বেঁধে গেলে তো তুমি কাজে লাগাতে পারবে না, তাই না? এই কারণে তার সাথে একটু জিপসাম মিশিয়ে রাখা হয়। তো জিপসাম মেশালে কি একটু মানে দেরিতে জমাট বাঁধে, এই কারণে বলছে জমাট বাঁধাটা মন্তর করে। এই যে জিপসাম সেটা কি করে, ক্লিংকার মানে গুঁড়ার উপস্থিত যে ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট যেটা আছে, মানে সিমেন্ট দ্রুত জমাট বাঁধতে সাহায্য করে এবং দ্রুত জমাট বাঁধার পরে ফেটে যায়। কিন্তু জিপসাম আর আচ্ছা, এরপরে সামনে যেটা আছে এখানে জমাট বাঁধার মন্ত্রর কাছেই পরে দেখা যাচ্ছে জিপসাম মেশালে তখন দেখা যাচ্ছে অদ্রবণীয় ক্যালসিয়াম। তো এখানে যেটা তোমার দেখা যাচ্ছে যখন মানে তুমি জিপসামটা মেশানো হচ্ছে তখন দেখা যাচ্ছে অদ্রবণীয় যে ক্যালসিয়াম সালফোঅ্যালুমিনেট তৈরি করে, এই কারণে দেখা যাচ্ছে তোমার জিপসামটা সহজে মানে জমাট বাঁধে না, আর ফেটে যায় না। তো এই মোটামুটি এটা খদাগের কোশ্চেন, এখন দেখা করে লাভ নাই, এটা মাথায় রাখলে হচ্ছে। সিমেন্টে জিপসামের কাজ, জিপসামের কাজ এখানে দেয়া আছে, বিক্রিয়া সহ, এই হলো সেই খদাগের কোশ্চেনের উত্তর। এরপরে তোমার প্রিটেনিং এর যে প্রক্রিয়াজাত, প্রিটেনিংয়ের প্রক্রিয়াজাত তথা চামড়ার ক্ষেত্রে যে শিল্প ট্রেনিং, তো এই ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে 7টা মূলনীতি, 7টা মূলনীতি একবার রিডিং দিয়ে দিও। সোকিং মানে পানিতে ভিজানো, তারপরে লাইমিং মানে চুন সংযোগকরণ, আর শার্পেনিং এজেন্টের কথা বলা আছে পড়বে যে শার্পেনিং এজেন্ট কোনগুলা, এগুলো একবার পড়বা। তোমার ক্যালসিয়াম, সোডিয়াম সালফাইড, সোডিয়াম সায়ানাইড, এগুলো জৈব অ্যামিন, এখানে কিন্তু অজৈব অ্যামিন না, জৈব অ্যামিন। এই শার্পেনিং এজেন্টগুলো এমসিকিউ আসতে দেখা যায়। লোম দূরীকরণের ক্ষেত্রে তোমার গেল। এরপরে চুগুলো বেটিং, বেটিংয়ের ক্ষেত্রে দেখো তোমার প্রোল্যাক্টিন এনজাইম, টিপসিন আর কাইমোটেক্সিনের মিশ্রণ হলো বেটিং। এরপরে পিগলিংয়ের ক্ষেত্রে 1.5% সালফুরিক অ্যাসিডের মিশ্রণ জলীয় দ্রবণে ডুবানো হয়। আর ক্রোম ট্রেনিংয়ের পিএইচটা মাঝে মাঝে পরীক্ষায় আসে দেখা যায়, সেটা হলো 4 থেকে 4.3। ক্রোম ট্রেনিংয়ের পিএইচ কত? 4 থেকে 4.3 এমসিকিউ আসে। আর ক্রোম ট্রেনিংয়ের সংখ্যার ক্ষেত্রে এই যে ক্রোমিয়াম আয়ন দ্বারা কোলাজেন ভাঙে, এটা কিন্তু একবার রিডিং দিলে চলবে। এরপরে লেদার ফিনিশিং, চামড়ার চাকচিক্য বৃদ্ধির জন্য তোমার দেখা যাচ্ছে যেটা করা হয়, লেদার ফিনিশিং করা হয়, যেটা এরপরে আছে জ্যাকিং করা হয়, চামড়ার চাকচিক্যের বৃদ্ধির জন্য এখানে লেখা আছে দেখো জ্যাকিং করা হয়। এরপরে তোমার এই ছকের মধ্যে একটা কথা লেখা আছে দেখো, এখানে ওলেশন আর অক্সোলেশন, এই দুটো ওয়ার্ডটা মাথায় রেখে মানে ক্রোমিয়াম ছয়ানুপানি যেটা আছে জটিল যৌগ, এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখান থেকে সময় কম, একটু দ্রুত যাচ্ছে আর কি, আমার বাইরে যাইতে হবে। আর তোমার দেখা যাচ্ছে এখান থেকে তেমন কিছু জানতে হবে না। ইউরিয়া শিল্প গেল, সিমেন্ট শিল্পের দূষকগুলো যেগুলো জানতে হবে। তো ইউরিয়া শিল্পের দূষকের ক্ষেত্রে গ্যাসীয় দূষকটা রিডিং দিও। আর এর আরও কিছু দূষক আছে, ছকের যে নামগুলো আছে এই নামগুলো একবার পড়বা, কারণ ডাইঅক্সাইড, NOx, তারপরে দেখা যাচ্ছে SO2, CO, এগুলা নামগুলো পড়লে হচ্ছে। এরপরে প্রতি টন যে বর্জ্য, আচ্ছা বর্জ্য পানিতে দূষক, এর একটা লাইন লেখা আছে দেখো, অ্যামোনিয়া উৎপাদনের সময় প্রতি ঘনমিটার পানিতে দেখা যাচ্ছে 1 কেজি পর্যন্ত NH3 এবং 1 কেজি পর্যন্ত মিথানল দূষক থাকতে পারে।
এরপরে চামড়া শিল্পের দূষক, এখানে তোমার ক্রোমিয়াম দূষকটার কথা বলা আছে, পানির ডিও হ্রাস করে এই কথাটা বলা আছে। এই সুপারফিশিয়াল দু একটা লাইন জানলে হচ্ছে। এখানে যে কয়টা আছে এইটা জানতে হবে। বাতাসের 20 পার্টস/মিলিয়ন বা 20 মিলিগ্রাম পার মিটার কিউব ঘনমাত্রার এই বিষক্রিয়ায় মৃত্যু ঘটে যেতে পারে হাইড্রোজেন সালফাইড গ্যাস। আর অ্যামোনিয়ার মাত্রা আছে সর্বোচ্চ কত, 5 মিলিগ্রাম পার মিটার কিউব। এটা জানলে হচ্ছে এখান থেকে। আর হাঁস মুরগির যে খামার সেখান থেকে ক্রোমিয়াম দূষণ ঘটে, পোলট্রি মুরগির খামারের থেকে তোমার ক্রোমিয়াম দূষণ ঘটে, মাথায় রেখো। আচ্ছা, তো এরপরে যেটা আছে টেক্সটাইল বা ডাইং শিল্প। ডাইং শিল্পর ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার এখান থেকে ডাই মানে হলো তোমার রঞ্জক পদার্থ, যেটা যার রঞ্জক পদার্থের কারণে যে দূষণটা ঘটে, এটা আর কি গার্মেন্টসের ক্ষেত্রে দেখা যায়। তো এখানে তোমার এই যে কয়েকটা লাইন এখানে লেখা আছে দেখো, তোমার রঞ্জক পানিতে মিশে কি করে, পানিকে রঙিন করে, মানে ডিও হ্রাস করে কিন্তু দেখো বিওডি আর টিডিএস বৃদ্ধি করে। ডিও হ্রাস করে কিন্তু বিওডি আর টিডিএস বৃদ্ধি করে, এইটা পড়বা। আর 72 প্রকারের দেখো রাসায়নিক পদার্থের কথা বলা আছে। 72 প্রকার রাসায়নিক পদার্থ থাকে টেক্সটাইল বা ডাইং যে শিল্প, এই শিল্পে। এরপরে এর যে দূষকগুলো আছে সিমেন্ট, ইউরিয়া, চামড়া, টেক্সটাইল, মোস্ট ইম্পর্টেন্ট জায়গায় কিন্তু এমসিকিউ আসতে পারে, পড়বা। টেক্সটাইল ডাইং এর ক্ষেত্রে দেখো ক্যান্সারের রোগের কথাও বলা আছে। এরপরে 3টা কৌশল আছে, মানে বায়ু দূষণটা কীভাবে আমরা নিয়ন্ত্রণ করবো তার 3টা মূলনীতি আছে। কৌশল আছে দেখো, প্রভাবকীয় রূপান্তর, যা শেডিংগুলো আপাতত মনে রাখলেই হবে। প্রভাবকীয় রূপান্তর, এরপরে আছে দূষক গ্যাস দ্রবীভূতকরণ আর সূক্ষ্ম ছাঁকনি পদ্ধতি, 3টা। আর এর ভিতরে এই যে প্রভাবক গ্যাস রূপান্তর, এর মধ্যে এখানে কয়েকটা কথা বলা আছে। তোমার কনভার্টারের প্রভাবকটা আছে প্লাটিনাম, প্যালাডিয়াম আর রেডিয়াম, এই 3টা একটু খেয়াল রাখো, যা শেডিংগুলো জানলে হবে। দূষক গ্যাস দ্রবীভূতকরণ আর শুকনো ছাঁকনি পদ্ধতি, এইগুলা। দ্রবীকরণে কিন্তু জিপসামও ব্যবহার করা হয় এফজিডি প্ল্যান্টে, এই এক অধ্যায়ে পড়ে আসছো তোমরা। ইটিপির কার্যপ্রণালী, এটা হলো চামড়া শিল্পে করা হয় এই ইটিপি। এই যে ইটিপির পূর্ণরূপটা পড়ে রাখো, ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট, ইটিপি ইফুলেন্ট ট্রিটমেন্ট প্লান্ট। অর্থাৎ এটা কিন্তু তরল বর্জ্যের ক্ষেত্রে, মাথায় রেখো, এখানে প্রথম লাইনে আছে কিন্তু তরল পদার্থ, অর্থাৎ তরল বর্জ্য কিন্তু পরিশুদ্ধকরণ হচ্ছে তোমার এখানে। আর পেপার মিল দেখা গেল, এখান থেকে গেল। এরপরে তো এর যে প্রক্রিয়া আছে দেখো, ইটিপির প্রধান কারণ হলো গ্রিন কেমিস্ট্রির যে 12টা নীতি ছিল, ফার্স্ট পার্টে 4 অধ্যায়ে পড়ছো, সেই 12টা নীতির অন্যতম প্রয়োগ করা হলো ইটিপি। আর এর যে 3টা প্রক্রিয়ার যে মানে মূলনীতির যে 3টা হেডিং আছে, হেডিংটা কিন্তু পড়তে হবে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, প্রভাবন প্রক্রিয়া, জীব প্রযুক্তির প্রয়োগ, জীব প্রযুক্তি। এবং তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে দেখো এখানে ট্যানারির কথা বলা আছে, ট্যানারি ক্রোমিয়াম আয়ন এই প্রক্রিয়ায় পৃথক করা হয়। এরপরে রিসাইকেলিং আছে, তোমার রিসাইকেলিং অর্থাৎ তোমার যে অব্যবহৃত যে জিনিসগুলো আছে সেগুলো থেকে পুনরায় আবার তৈরি করা। তো রিসাইকেলিংয়ের ক্ষেত্রে 3টা মূলনীতি আছে, তো দেখো রিডিউস ওয়াশ অর্থাৎ বর্জ্য হ্রাস করা, পুনর্ব্যবহার করা আর পুনঃপ্রক্রিয়াজাত করা, রিডিউস, রিইউজ, রিসাইকেল। আয়রন রিসাইক্লিং এর ক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার 3 ধরনের চুল্লি রয়েছে, জাস্ট একবার রিডিং দিও। অ্যালুমিনিয়াম রিসাইক্লিং, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু হতে তোমার দেখা যাচ্ছে কি করা হয়, বিশুদ্ধ অ্যালুমিনিয়াম ধাতু থেকে তোমার কাছে হচ্ছে কড়াই, কেটলি, থালা বাসন এগুলো তৈরি করা হয়। আর তোমার ওষুধ শিল্পে ট্যাবলেট ক্যাপসুল তৈরি করতে অ্যালুমিনিয়াম প্যাকেজিং করা হয়, প্যাকেজিং রূপে। এরপরে তোমার যেটা আছে কপার রিসাইক্লিং, কপারটা 100% রিসাইক্লিং যোগ্য, কাজটাও কিন্তু 100% রিসাইক্লিং যোগ্য, মানে এগুলো আবার পুরোপুরি 100% ব্যবহার করা যায়, কাজ, কপার এগুলা। এরপরে পেপার, প্লাস্টিক রিসাইক্লিং এগুলো আছে মোটামুটি এই। এরপরে যদি সামনে আসি সাইক্লিংয়ের প্রয়োগ আছে, এগুলো আপাতত না হলে চলছে। তোমার বক্সাইডের সংকেত আছে, আগেও পড়ে ফেলছি, অ্যালুমিনিয়াম টু 2 অনু পানি। প্রাপ্ত সুফল আছে কপার রিসাইক্লিংয়ের গুরুত্ব, আয়রন রিসাইক্লিং হলো কপার রিসাইক্লিংয়ের গুরুত্ব আছে, বক্সাইডের সঙ্গে পড়ছে। কপার রিসাইক্লিংয়ের গুরুত্বের মধ্যে পাইরাইটসের সংকেত আছে, পাইরাইটস Cu2S Fe2S3, এটা হলো পাইরাইট আগ্রহের সংকেত। আর কাগজ রিসাইক্লিং, পরিত্যক্ত পেপার রিসাইক্লিংয়ের গুরুত্ব আছে, এর সুবিধা কাগজ গেল। আর কাগজ রিসাইক্লিংয়ের সুফলটা রিডিং দিতে পারো, এগুলো আপাতত না হলে চলে, এগুলো একাডেমিকের সময় রিডিং দিতে হয় আর কি, পরীক্ষা রিটেনের জন্য। তোমাদের আপাতত এখান থেকে তেমন প্রশ্ন আসার মতো আসে না কিছু।
ইট খোলা এগুলা থেকে দরকার নাই এখন। কয়লা ভিত্তিক অসুবিধা, কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎস পৃথিবীতে গেল আছে এগুলো। কয়লার দহনে কী কী উৎপন্ন হয়? কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলা বায়ুমণ্ডলে ছড়াই পড়ে। আমার পড়তে হবে ন্যানো পার্টিকেলের আগে যেগুলো আছে। আচ্ছা, এরপরে এর উপরে কি একটা লাইন এখানে বলা আছে দেখো, যে সালফার ডাইঅক্সাইড, NOx এগুলো হলো শ্বাসতন্ত্রের তোমার রোগ সৃষ্টি করে। আর কার্বন ডাইঅক্সাইড তো তোমার গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিতে মানে গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টি করে। আর অ্যাসিড বৃষ্টিও তো করতে পারে, অম্লধর্মী যে গ্যাসগুলো রয়েছে অ্যাসিড গ্যাস। ফ্লাই অ্যাশ আছে, ফ্লাই অ্যাশে দেখো কত ভাগ কার্বন থাকে? 30 থেকে 35 ভাগ কার্বন থাকে ফ্লাই অ্যাশে, 30 থেকে 35 ভাগ কার্বন থাকে। ন্যানো পার্টিকেল, ন্যানো অর্থাৎ তোমার 10⁻⁹ মিটার পর্যন্ত, 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। এর কিন্তু কোনো দেখো মিটারে কিন্তু ন্যানোমিটার বলে 10⁻⁹ মিটার। তো অর্থাৎ এটার এক হলো খুবই ক্ষুদ্র বিষয় বোঝায়। আর ন্যানো স্কেল তোমার বলতে বোঝায় ক্ষুদ্রতম কণার প্রস্থ 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার হলে তাকে আমরা বলি ন্যানো কণা। তাহলে ন্যানো কণার ক্ষেত্রে কত তার দৈর্ঘ্য? আমরা কিন্তু বলবো 1 ন্যানোমিটার থেকে 100 ন্যানোমিটার, তখন আমরা তাকে বলবো ন্যানো কণা। এই ন্যানো কণার যে শ্রেণী বিভাগ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, ন্যানো লেয়ার, ন্যানো টিউব আর ন্যানো পার্টিকেল। লেয়ার, টিউব, পার্টিকেল, এটা লে টিপা দিয়ে মনে রাখতে পারো অনেকে। লেতে লেয়ার, টিতে টিউব, পার্টিকেল। ন্যানো লেয়ার, টিউব, পার্টিকেল, কারণ প্রথমটা হলো একমাত্রিক, তারপরে দ্বিমাত্রিক, তারপরে ত্রিমাত্রিক, এই দুটো জিনিস জানলে হচ্ছে। আর এই ছকের মধ্যে আছে দেখো তোমার ন্যানো পার্টিকেলস 1 থেকে 100 ন্যানোমিটার, ফাইন পার্টিকেলস হলে 101 থেকে 225 ন্যানোমিটার, কোষ পার্টিকেল দেখো 2501 থেকে 10,000 ন্যানোমিটার। একটা হাইড্রোজেন মানে একটা হাইড্রোজেন পরমাণু পাশাপাশি রাখলে 1 ন্যানোমিটার হয়, 4টা হাইড্রোজেন রাখলে। একটা ব্যাকটেরিয়ার দৈর্ঘ্য হলো 10,000 ন্যানোমিটার, মানুষের একটা চুলের ব্যাস হলো 50,000 ন্যানোমিটার। আচ্ছা, এরপরে তোমাদের যে জিনিসটা আছে তোমার এরপরে কয়েকটা কথা এখানে লেখা আছে দেখো, তোমার হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ব্যাসের তুলনায় 13.5% থেকে এত গুণ বড় আছে, এটা রিডিং দিও। ইউভি রশ্মিতে কিন্তু ন্যানোকণা দৃশ্যমান হয়, ইউভি রশ্মিতে কিন্তু ন্যানোকণা দৃশ্যিত হয়। আচ্ছা, ইউভি রশ্মি তোমার দেখা যাচ্ছে ইউভি রশ্মি কিন্তু ন্যানোকণা দৃশ্যমান হয় ইউভি রশ্মিতে, খেয়াল রাখো। আর তোমার হাইড্রোজেন পরমাণুর যে পারমাণবিক ব্যাসার্ধ রয়েছে 37 পিকোমিটার, এটা খেয়াল রাখো। আর তোমার দৈত্যাকার অণুর কয়েকটা উদাহরণ দেওয়া আছে দেখো, দৈত্যাকার অণুর উদাহরণ আছে এখানে। আচ্ছা, এখানে যেগুলো আছে দেখো তোমার দৈত্যাকার অণু আছে দেখো, কার্বন ডাইঅক্সাইড, পানি, এগুলো তো আকার আছে। দৈত্যাকার অণু সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন কার্বোমাইড, SiC আর হিরক, এই তিনটা দৈত্যাকার অণু যেটা আছে। এখানে দৈত্যাকার অণুর উদাহরণগুলো পড়লাম। আর তোমার যেগুলো আছে কার্বন ন্যানোকণা, ফুলারিন বাকিবল, এগুলো কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে পড়ছো, C32, 50, 60, 70, এগুলোকে বাকিবল বলা হচ্ছে, 60টাকে ফুটবলের মতো। আর সবচেয়ে ব্যবহৃত মানে গুরুত্বপূর্ণ যে কার্বন ন্যানোটিউব, ন্যানো পার্টিকেল, সেটা হলো কার্বন ন্যানোটিউব। আর সবচেয়ে ছোটো টেস্ট টিউব হলো কার্বন ন্যানোটিউবটা। আর যার মানে দীর্ঘ যে কার্বন ন্যানোটিউব সেটার দৈর্ঘ্য হলো 18.5 সেন্টিমিটার। হীরক বিদ্যুৎ অপরিবাহী হলো গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী, এটা পড়বা। এরপরে এই যে হীরক কেন বিদ্যুৎ অপরিবাহী, গ্রাফাইট, এগুলো তো তোমরা জানো। এরপরে তলের ক্ষেত্রফলের কথা বলা আছে দেখো। আচ্ছা, পরের পেজে দেখো এখানে যে ভৌত অবস্থা বলা আছে, ভৌত অবস্থার মধ্যে দেখো তলের ক্ষেত্রফল কথাটা বলা আছে, এই তলের ক্ষেত্রফল, এটা খেয়াল রাখো। আর বর্ণ আছে কিছু, সোনার মানে সোনা, সাধারণ অবস্থায় সোনার বর্ণ সোনালি, হলো সিলিকন, ধূসর, এগুলো জানবা। কিন্তু যখন ন্যানো অবস্থায় দেখবা সোনা লাল, সিলিকনটা লাল কালার কিন্তু আসে। আর সাধারণ অবস্থায় গলনাঙ্ক দেওয়া আছে দেখো বেশি অনেক, 1064, কিন্তু ন্যানো অবস্থায় 300°C। আর ইউভি রশ্মিতে দেখো জিঙ্ক অক্সাইড যে ন্যানোকণার অবস্থা সান স্ক্রিন লোশন তৈরিতে ব্যবহৃত হয়, এটা খেয়াল রাখো। আর ভৌত ধর্ম, চুম্বকীয় ধর্ম, বিদ্যুৎ পরিবাহিত ধর্ম, এই মোটামুটি আছে। এরপরে তোমার যেগুলো আছে এখানে, আচ্ছা, ন্যানো পার্টিকেলের ক্ষেত্রে এখানে প্রভাবক কিছু আছে। প্রভাবক হলো দেখো কার্বন আর গোল্ড, এই দুটো পড়ে ফেলো। আর নলকূপের পানিতে থাকা আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড ন্যানোকণা ব্যবহৃত হয়, আয়রন অক্সাইড মাথায় রেখো। আর এখানে হলো তোমার কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা দূষিত পানিকে বিশোধন করতে আয়রন কণা, কার্বন টেট্রাক্লোরাইড হলে আয়রন কণা, আর নলকূপ হলে তোমার আর্সেনিক দূর করতে আয়রন অক্সাইড ব্যবহৃত হয়, মাথায় রেখো। ব্যাকটেরিয়া প্রতিষেধক হিসেবে কী কী ব্যবহৃত হয় এটা পড়বা।
ন্যানো সিলভার কণা, ন্যানো সিলভার। মোটর গাড়ির দক্ষতা বৃদ্ধিতে জিরকনিয়াম মানে অক্সাইড আর অ্যালুমিনা নিকোলাইট এগুলো ব্যবহৃত হয়, পড়তে হবে। এরপরে তোমার কার্বন ন্যানোটিউবের যে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা অসাধারণ। এটা সেমিকন্ডাক্টর, মেমোরি সংরক্ষক, ফটো সেলের দক্ষতা বৃদ্ধি এগুলোতে ব্যবহৃত হয়। আর অপটিক্যালসের ক্ষেত্রে দেখা যাচ্ছে ন্যানোকণার ব্যবহার আছে। জিঙ্ক অক্সাইড তোমার সানস্ক্রিন লোশন তৈরিতে ব্যবহৃত হয়। তারপরে টাইটানিয়াম যে অক্সাইড এটা ব্যবহৃত হয়, ইম্পর্টেন্ট কিন্তু। আর অপটিক্যাল ক্ষেত্রেও কিন্তু কোয়ান্টাম ডটসের ক্ষেত্রে ন্যানোকণা ব্যবহৃত হয়। আর এমআরআইয়ের ক্ষেত্রে দেখো আহ, আহ, গ্যা- যে গ্যাডোলিনিয়াম আছে আয়ন, এটা মাথায় রাখলে হবে, এমআরআই ব্যবহৃত হয়। তো মোটামুটি এরপরে শেষ লাইনে দেখো এখানে এফজিডি প্ল্যানটা আছে, এটা একবার রিডিং দিও। মোটামুটি এগুলাই